তোরা শোনে শোনো রে মিষ্টি মনি অপবধূ সাজবে রে তোরা শোনে শোনো রে মিষ্টি মনি অপবধূ সাজবে রে নতুন একটা বর আইবো নতুন একটা বর আইবো পাগড়ি মাথায় দিয়া রে পাগড়ি মাথায় দিয়া মিষ্টি মনি অপবধূ সাজবে রে নতুন একটা বর আইবো নতুন একটা বর আইবো পাগড়ি মাথায় দুইটা রে পাগড়ি মাথায় দিয়া রে পাগড়ি মাথায় দিয়া মিষ্টি মনি অপবধূ সাজবে রে তোরা শুন শুন রে এসে সুমন ভাই বর সাজবে রে তোরা শুন শুন রে এসে সুমন ভাই বর সাজবে রে নতুন একটা বউ আনবো নতুন একটা বউ আনবো যাবে পাগড়ি মাথায় দিয়া শ্বশুর বাড়িতে পাগড়ি মাথায় দিয়া রে যাবে মিষ্টি মনির অপুর বাড়িতে লজ্জাবতী হয়ে লাল শাড়ি পরে থাকবে বসে নতুন বধূর বেশে লজ্জাবতী হয়ে লাল শাড়ি পরে থাকবে বসে নতুন বধূর বেশে আসবে এসো এসো মন ভাই বসবে বরের আসনে আসবে কাজী কবুল বলে দুটি মানুষের অন করে দিবে তোরা শোন আজ ভোরে সাক্ষীস এসো মন ভাই ও মিষ্টি মনি অপুর শুভ বিবাহ তোরা শোন শোন আজ ভোরে সাক্ষীস এসো মন ভাই ও মিষ্টি মনি অপুর শুভ বিবাহ নতুন একটা বর আইবো নতুন একটা বর আইবো পাগড়ি মাথায় দিয়া রে পাগড়ি মাথায় দিয়া মিষ্টি মনি অপবধূ সাজবে রে আমার খুব ভয় করছে কাজটা কি করা ঠিক হবে? কেন হবে না? আমরা কি খারাপ কিছু করেছি? তবু এমন কাজ আমি করতে পারবো না। বাবা মা জানলে খুব কষ্ট পাবে, তারা সমাজে মুখ দেখাতে পারবে না। এত কিছু ভাবলে চলে? তুমি রাজি হবে কিনা তাই বলো। কিন্তু আমার কোনো কিন্তু টেন্তু না, হ্যাঁ অথবা না বলো। কোনো সমস্যা হবে না তো? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও। ছেড়ে দিলাম। যদি উল্টাপাল্টা কিছু হয় না, তখন আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম।
আচ্ছা ঠিক আছে, ছাড়িও না। রাজি তাহলে, কেমন? টেক কেয়ার। টেক কেয়ার। ও কি মেয়ে রে বাবা, এত করে বোঝাই তাও ন্যাকামো করে, যেন আমি তাকে বাসা থেকে তুলে নিয়ে কি বিয়ে করবো। দ্যাট, আরে বাবা, জীবনে বিয়ে তো একটাই করব, তবে সেই বিয়েটা যদি ইতিহাস স্মরণীয় হতেই না পারে, তাহলে বিয়ে করে আমি তো সার্থক হলাম না। সবাই তো মানুষ, তবে মানুষ হলেও সবাই কি এক? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর আমি কি এক? কখনো না। মহামানব হতে হলে এমন কিছু করতে হয় যা আগে কেউ কোনো দিনও করেনি। কিন্তু দুঃখের কথা হলো, সব ক্যাটাগরিতেই আজকাল মহামানব আছে। তাই আমি ছোটবেলা থেকেই ভাবতাম আমি একটা স্মরণীয় বিয়ে করে নিজেকে মহামানব তালিকায় স্থাপন করব। ছোটবেলা থেকে এই শখটা আমার এতটা বেশি ছিল যে আমি ব্যায়ামও করিনি। কেন করব? ব্যায়াম করলে তো আর আমি মহামানব হতে পারবো না। আমার শয়নের স্বপ্নে সব সময় এই একটা বিষয় আসতো, আর তা হলো আমার স্বপ্নের বিয়ে। পড়ালেখা শেষ করে চাকরিতে ঢুকলাম, অথচ আব্বাজান আমার বিয়ের কথা মুখেও আনতো না। অথচ আমি সেই ছোটবেলা থেকেই বিয়ের জন্য একদম মুখিত ছিলাম। লজ্জা ঠেলায় মুখ ফুটে কখনো বলতে পারিনি যে আব্বা আমি বিয়ে করতে চাই, স্মরণীয় বিয়ে। তবে আমার কষ্ট হয়তো ওপরওয়ালা বুঝতে পেরেছিল। তাই তো গোটা করেই আব্বাজান আমার সুদর্শন এক রমণী চোখওয়ালার সাথে আমার বিবাহ ঠিক করলেন। ও বলতেও ভুলে গেছি, আমার হবু বউয়ের নাম হলো সোহা বউ মিষ্টিমণি। এই তো একটু আগে তার সাথে কথা বললাম। কথা বলার কারণ হলো আমার সেই স্মরণীয় বিয়ে, কিন্তু সে কিছুতেই আমার স্বপ্নে পূরণ করতে রাজি হয় নাই। আমিও কম যাই না, গনগন করে হলেও অবশেষে সবকিছু ঠিকঠাক করলাম। ভাবতেও খুব খুশি খুশি লাগছে যে কাল আমার বিয়ে, স্মরণীয় বিয়ে। সকাল 10টা বাজে। দুলাভাই আমার খুব সুন্দর করে মাথা টপটাকে পরিয়ে দিয়ে বললেন, শালাবাবু রে, তোমাকে দেখেই মনে হচ্ছে যে তুমি বিয়ে করতে যাচ্ছ। কেন? আমাকে দেখে কি মনে হয়? আমাকে কি মুসলমানি করাতে নিয়ে যাবে এমন দেখানো কথা ছিল নাকি? এ মা, তা কেন হবে? তাই তো মনে হয় হওয়ার কথা ছিল। দুলাভাইয়ের সাথে বসেছিলাম, তখনই বাড়ির সবাই আমায় ঘরে ঢুকলো। সব নিয়মকানুন মেনে আব্বাজানের সামনে গাড়িতে উঠে রওনা হলাম বিয়ে করার জন্য। প্রায় 3 ঘন্টা লম্বা পথ। আগে থেকে সব প্ল্যান করে রেখেছিলাম। যাই হোক, আমার ইতিহাস গড়ার বিয়ে বলে কথা, একটু ভুল ত্রুটি হওয়া চলবে না। আমি রুমাল মুখে দিয়ে মুখে টিপ টিপ হাসছি আর মুখম সুযোগের অপেক্ষা করছি। 2 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে আমার সেই সুযোগটা চলে এলো। আব্বাজানের কাছে গিয়ে মুখ নিয়ে বললাম, আব্বাজান, ও আব্বাজান। কি কইবা? আব্বাজান, আমার প্রকৃতি ডাক এসেছে। প্রকৃতির ডাক এসেছে মানে? এখন কি তোমার মনে বসন্ত এসেছে? না আব্বাজান, এই ডাক সেই ডাক না। এই ডাক এমন এক ডাক যে ডাকে কেউ সাড়া না দিয়ে পারে না। সাড়া না দিলে তার ইজ্জতের ফুসকা হইয়া যায়। আব্বাজান, কথা না পেঁচাইয়া খুইলা ক, তোর কি হয়েছে? আব্বাজান, আমার খুব জোরে হাগু পাচ্ছে। আব্বাজান, হারামজাদা, এমন শুভ কাজে অশুভ কথা? বাসা থেকে কাজ কাম সেরে আসতে পারিসনি? আমি কি জানতাম যে মাঝপথে প্রকৃতি আমাকে এইভাবে ডাকবে? আব্বাজান, তাড়াতাড়ি গাড়িটা কোনো এক হোটেলের সামনে দাঁড়িয়ে করান, না হলে আমার পাঞ্জাবের সাথে আপনারও মান সম্মান হতে মিশে যাবে। হারামজাদা, একটু চেপে ধরে রাখ। ওই ড্রাইভার, তাড়াতাড়ি একটা হোটেলের কাছে নিয়ে যাও তো। আব্বার কথা শুনে ড্রাইভার সাইড করে একটা হোটেলের কাছে এলো। আমি তাড়াতাড়ি নেমে বাথরুমে চলে গেলাম। তারপর আমার হবু মিষ্টি বউ মিষ্টিমণিকে ফোন দিলাম। হ্যালো জানু। তোমরা কত দূর? এই তো এখন বাথরুমে। শোনো। মানে কি? মানেটারে পরে শোনো। তোমার কাজিন ফারিয়ার সবকিছু বলা আছে। সুযোগ পেলেই আমার কথা মতো কাজ করবা, কেমন? আমার খুব ভয় করছে কিন্তু। এক মহামানবের বউ হতে চলেছে তুমি, ভয় করলে চলে? আচ্ছা ঠিক আছে, রাখি এখন। হ্যাঁ রাখো। ফোনটা দেখেই মাজায় হাত দিয়ে হোটেলের বাইরে এসে দাঁড়ালাম। দেখি বরযাত্রী সবাই নেমে এসেছে। আব্বা আমাকে দেখেই বলল, কাজ হয়েছে, এবার চল।
আব্বা, আব্বা, আবার কি হলো? প্রকৃতি আমায় খুব ভালোবাসে আব্বা। প্রকৃতি আমায় ঘন ঘন ধরেছে। মানে কি বলতে চাস তুই? আমার পাতলা পায়খানা হয়েছে আব্বা। হারামজাদা, শুভ কাজে এমন অশুভ কাজ? আব্বাজান, আপনারা আমার গাড়িটা দেখেই কনে বাড়ির দিকে যাইতে থাকেন। আমি একটা স্যালাইন খেয়ে আর একটা ট্যাবলেট খেয়ে একটু পরে আসতেছি আব্বাজান। আব্বাজান তার সম্মানের কথা ভেবে বলল, ওদিকে সময় চলে যাচ্ছে আর এখানে তোর এমন করতে হলো? আমরা যাচ্ছি কাজ সেরে তাড়াতাড়ি বিয়ের বাড়িতে উপস্থিত হব। কিন্তু এখন প্ল্যান মোতাবেক আমার দোস্ত আর আপু আছে। আব্বাজানের মুরগি ঢুকু মোরগ বানাতে পারিয়া বেহাল খুশি হয়েছি, কিন্তু আবার ভয় করেছে আমার আব্বাজান বেচায় রাখি। সে যাই হোক, গাড়িতে বসে ফোনটা সুইচ অফ করে আমাদের উদ্দেশ্য অনুযায়ী যাত্রা করতে লাগলাম। মেয়ের বাড়ি গেটের কাছেই গাড়ি এসে থামলো। সবাই বর এসেছে বলে ছুটে আসতেই আব্বাজান লজ্জামাখা সরে তার বেআইন সাহেবকে বললেন, আসলে ওর গাড়িটা একটু খারাপ হয়েছে তো, তাই এখনো আসতে পারেনি, একটু পরে চলে আসবে। আচ্ছা, সমস্যা নেই, আপনারা তাহলে এখানে বসুন। ওইদিকে ছেলেমেয়েরা আবার গেটে খাওয়া দাওয়ার আয়োজন করছে তোর বরের জন্য। সমস্যা নাই বিয়ান সাহেব, ও আসলেই সব করা হবে। আচ্ছা ঠিক আছে বলেই সোহানা বাবা খালি ভিতরে চলে গেল। সময় গড়াতে গড়াতে আধা ঘন্টা পর হয়ে 1 ঘন্টা হয়ে গেল, অথচ আমার খবর নেই। ওদিকে গেটে সবাই আমার জন্য জল শরবত নিয়ে অপেক্ষা করছে। দরজার সীমারেখা ভেঙে আব্বাজান আমার দুলাভাইকে বললেন, আব্বাজান, আপনার শালাবাবুরে তাড়াতাড়ি আসতে বললেন ফোন দিয়া। আমি অপমানিত হচ্ছি। আর উনি কি এখনো প্রকৃতিটাকে সাড়া দিচ্ছেন? ফোন দিচ্ছি আব্বাজান, একটু সবুর করেন। বলে দুলাভাই আমাকে ফোন দিল। কয়েকবার দেওয়ার পর যখন আপনার কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না কথাটি শুনল, তখন গলাটা শুকিয়ে এলো দুলাভাইয়ের। আব্বা তাকে বলল, কি হলো? কত দূর সে? আব্বাজান, আপনার ছেলের নাম্বার তো সুইচ অফ বলছে। বলো জামাই বাবা, কি? হ্যাঁ আব্বাজান, আমি 8-9 বার ফোন দিলাম, আপনার মেয়ের নাম্বারেও ফোন দিলাম, অথচ সবার ফোন বন্ধ। মনে হয় ওরা সবাই পালাইছে। কি কও তুমি বাবা? পালাইছে? কেন পালাবে? ওরে কি আমি জোর করে বিবাহ দিচ্ছিলাম? কি জানি আব্বাজান। দুলাভাইয়ের কথা শুনে আব্বা খানিক সময় কি যেন ভাবলো, তারপর বলল, কেউ জোরে বলিও না যে আমার ছেলে পালাইছে। এ কথা ও কথা বলে সময় পার করো। আব্বাজান দুলাভাইয়ের সাথে এসব কথাই বলছিলেন, আর ঠিক তখনই বিয়ে গাড়ির ভিতর থেকে কেমন যেন গোলাযোগের আওয়াজ পাওয়া গেল। আব্বাজান সহ কয়েকজন গাড়ির ভিতরে যেতেই শুনতে পেল মেয়ের বাবার কণ্ঠ। সে বলছে, একটু আগে না দেখলাম মেয়েটা সেজে গুজে ঘরে বসেছিল, তাহলে কোথায় গেল আমার মেয়েটা? এইদিকে বরযাত্রীরা চলে এসেছে, এখন তাদের সামনে আমি গিয়ে কি বলবো, কি করে মুখ দেখাবো? বউ পালিয়ে গেছে। এই বিয়ে গাড়িতে হইচই পড়ে গেল। সবাই যে যার মতো গুজব রাটাতে শুরু করেছে। অপরদিকে আমার আব্বাজান মিষ্টিমণির আব্বাকে ডেকে বলল, এর সাহেব, আমার ছেলেটাও মনে হয় পালাই গেছে। মানে কি বলেন? মানে এখনো আসেনি, ফোনটাও বন্ধ। কিন্তু আবার মেয়েটা কই গেল? কি জানি। বিয়ে বাড়িতে সবাই হইচই পড়ে গেল। এবার সবাই আশ্চর্য হয়েছে, হবে নাই বা কেন? একই বিয়েতে ছেলে মেয়ে দুজনেই উদাও, এমন কোনোদিনও হয়েছে? সবাই দরজা থামিয়ে সুখ পালক করতে লাগলো। আব্বাজান তার ব্যানকে সান্ত্বনা দিচ্ছে, সবাই চুপচাপ। অপরদিকে আমি, আপু, মিষ্টিমণি, ওর বোন মামনি আর আমার দোস্তে বসে আছি একটা কাজী অফিসের ভিতরে। কাজী সাহেব সহ ভিতরে সবাই আমাদের দিকে অষ্টম আশ্চর্যে দৃষ্টিতে তাকাচ্ছেন। একটু পর কাজী সাহেব আমাকে ডাক দিলেন, তারপর বললেন, পালিয়ে বিয়ে করছেন? আরে না, অ্যারেঞ্জ ম্যারেঞ্জ। তাহলে বাসাতে না বিয়ে করে এখানে কেন?
আমি তো ভাবলাম পালিয়ে এলেন নাকি। আপনি কি বোকা? পালিয়ে বিয়ে করলে হয়তো ছেলে বউয়ের সাথে থাকতো না, হয় মেয়ে। দুজন কি একই দিনে পালিয়ে বিয়ে করতো? তাও তো ঠিক। তা আপনাদের বিয়ের বিষয়টা আমার মাথায় আসছে না, এটা কেমন বিয়ে? কাজী সাহেবকে আমার দোস্ত সংক্ষেপে বুঝিয়ে দিল। কাজী অফিসের সবাই এসব শুনে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। তারপর তিনি হা হয়ে আমাদের বিয়েটা দিয়ে দিলেন। নেন, বিসমিল্লাহ করে শুরু করে দিন। বলো মেয়ে কবুল, এবার তুমি বলো কবুল। আর আসার সময় বললেন, জীবনে অনেক রকমের বিয়ে পড়েছি, তবে তোমাদের মতো বিয়ে আর কারো দেখিনি। দুদু দেখবেন কেমনে, আমি তো ইতিহাস গড়লাম, আগে এমন করলে কি আর ইতিহাস হতো? বলে মুচকি হেসে মিষ্টি মণিকে নিয়ে গাড়িতে বসলাম। গাড়িতে বসতেই আপু বলল, আব্বার যে রাগ, আমি কিন্তু তার সামনে যাব না, তুই একা যাবি। একা কেন যাব? সবাই গিয়ে আব্বাজানের কাছে আমার এই মহান কাজের জন্য বলল। সে তো আরো খুশি হয়ে বলল, হবে কিনা জানি না, তবে তোর কপালে দুঃখ আছে রে ভাই, এসে সুমো। সেসব পরে দেখা যাবে, আগে শ্বশুরবাড়ি তো যাই। গাড়ি থেকে মিষ্টির বাড়ির সামনে নামলাম। চারদিকে শুনলাম নীরবতা। মনেই হচ্ছে না এটা কোনো বিয়ে বাড়ি, বাংলা সিনেমার মতো। আমি মিষ্টিমণির হাত ধরে ওদের বাড়ির দিকে এক পা করে এগিয়ে গেলাম। ওদের বাড়ির উঠানে যেতেই দেখি সবাই গেলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের দেখি একটা তোতলা বাচ্চা বলে উঠল, বউ এতে কি মজা, আমি বউ দেখবো। ওর কথা শুনেই সবাই আমাদের দিকে তাকালো। আমাদের দুজনকে একসাথে দেখেই হয়তো সবাই অবাক হয়েছে, তবে আব্বাজান হয়তো ভীষণ রেগে গেছেন। তিনি থরথর করে কাঁপতে কাঁপতে আমার কাছে এসে কষিয়ে গাল ডালে একটা থাপ্পড় দিয়ে বললেন, এই তোর প্রাকৃতিক ঘন ঘন ডাক দেওয়া হারামজাদা, আমাকে মিথ্যা বলে অপমানিত করা। আব্বাজান আমার কথা শুনেন। কিসের কথা? আগে শোনেন না আব্বাজান। কি বলবি? এক গালে থাপ্পড় দিলে নাকি বিয়ে হয় না, আরেক গালে দেন আব্বাজান। হারামজাদা, বিয়ে দিব বলেই তো আনছিলাম। তুই কই ভাগছিলি? হ্যাঁ, আমিও তো বিয়ে করতে গিয়েছিলাম। মানে? না মানে আব্বাজান, সবার তো হয় পরিবারের মতো নিয়ে বিয়ে করে, আর না হয় পালিয়ে। তাই আমি সেই ছোটবেলা থেকেই ভাবতাম এমনভাবে বিয়ে করব যেন সেটা ইতিহাস হয়ে থাকে। তাই বউকে তুলে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করলাম আব্বাজান। এইটা ইতিহাস হয়নি আব্বাজান? আমার বাম গালে কষে আর একটা থাপ্পড় দিল, দিয়ে বলল, হয়নি মানে? এটা তো সবচেয়ে বড় ইতিহাস হয়ে গেছে। তারপর সবাই আমার প্ল্যান শুনে সেই কি হাসি। অবশেষে শ্বশুরবাড়ি থেকে বিদায় নিয়ে মিষ্টিমণিকে সাথে করে বাড়ির দিকে রওনা হইলাম। পথেই ফিসফিস করে মিষ্টিমণিকে বললাম, ওগো কেমন ইতিহাস হলো? কচু হয়েছে। তাহলে বাসর করে আরেকটা ইতিহাস রেডি করবো। যা শয়তান। বলেই মিষ্টিমণি আমার বাম হাতে ওর ইয়াব্বর নখ দিয়ে খামচি দিল। ইস রে, সে যাই হোক, আমি তো একটা ইতিহাস গড়েছি, আমাদের কেউ আবার নকল করে দেন না।